রাতের ঘুম একটু দেরিতেই এসেছিল, তাই আজ সকালে কিষানলালজির চোখও দেরিতেই খুলেছিল। জেগে দেখলেন জানলার কাচ ভেদ করে সূর্যের কিরণ ঘরের মধ্যে আলো ছড়িয়ে দিচ্ছে। তিনি ধীরে হাত বাড়ালেন, শিয়র থেকে চশমাটি তুলে চোখে লাগিয়ে দেওয়াল ঘড়ির দিকে তাকালেন। ৯টা বাজতে আর মাত্র কয়েক মিনিট বাকি ছিল। তিনি নিজের মনেই ধীর স্বরে বললেন, আরে এ তো দেরি হয়ে গেল, তারা তো এখন পৌঁছাতেই চলেছেন। তিনি লাঠির ওপর ভর দিয়ে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে ঘর থেকে বাইরে এলেন। আঙিনায় রাজেশ চেয়ারে বসে প্রাতরাশ করছিল। কিষানলালজি গিয়ে ঠিক পাশের চেয়ারটিতেই বসে পড়লেন। তারপর রান্নাঘরের দিকে তাকিয়ে বৌমাকে ডাক দিলেন, সাপনা, বৌমা, আমার জন্য ১ কাপ চা বানিয়ে দিও। রান্নাঘরে দাঁড়িয়ে থাকা স্বপ্নার মুখটা একদম শক্ত হয়ে গেল। তার মনে একটা বিরক্তি ফুটে উঠল। সে মনে মনে বিড়বিড় করতে লাগল, এই রে, চোখ খুলতে না খুলতেই আদেশ শুরু। বৌমা তো নয় যেন কোনো মেশিন হয়ে গেলাম যে চলতেই থাকতে হবে। এখানে আমরা দুজনে সারা দিন উনার সেবায় লেগে থাকি, আর ওদিকে আমার ভাসুর যা আছেন, যাদের কোনো চিন্তাই নেই, শুধু আরাম আর বিলাসিতা। এখন তো মনে হচ্ছে আমার পুরো জীবনটাই কেবল উনার সেবা করতে করতেই কেটে যাবে। এমন সময় সদর দরজায় ঘণ্টি বাজল, ডিংডং। এই সময়ে কে এলো? রাজেশ প্রাতরাশের প্লেটটা একটু পাশে সরিয়ে রাখল। চেয়ার থেকে উঠে বলল, আমি দরজা খুলতে যাচ্ছি। দরজা খুলতেই সামনে উকিলবাবু দাঁড়িয়েছিলেন। তার হাতে কালো রঙের একটি মোটা ফাইল ছিল, যা তিনি শক্ত করে চেপে ধরেছিলেন। কিষানলালজি এক দীর্ঘশ্বাস নিলেন এবং নিজের কাপা কণ্ঠস্বর স্থির করার এক ব্যর্থ চেষ্টা করে বললেন, বেটা, এদের আমিই দেখেছিলাম, উইল তৈরি করাতে হবে, উইল। এই একটা শব্দ ঘরের বাতাসে কোনো বোমার মতো ফেটে পড়ল। রান্নাঘরে চা ছাঁকতে থাকা স্বপ্নার হাত যেখানে ছিল সেখানেই থেমে গেল। স্টিলের ছাঁকনিটা তার হাত থেকে ফসকে ডেকচির মধ্যে পড়ে গেল, কিন্তু সেদিকে তার কোনো খেয়াল ছিল না। তার কান কোনো শিকারী জানোয়ারের মতো খাড়া হয়ে গিয়েছিল, আর চোখগুলো বিস্ময় ও আশঙ্কায় বড় বড় হয়ে গেল। হঠাৎ কাউকে কিছু না বলে ওনার উইল তৈরি করার কথা কেন মাথায় এলো? তার মনে প্রশ্নের এক ঝড় উঠে দাঁড়াল। সে নিজের ভিজে হাতগুলো তাড়াহুড়ো করে শাড়ির আঁচলে মুছে নিল। চা কাপে ছেঁকে ট্রে হাতে বাইরে এসে দাঁড়াল। উকিলবাবু তখনই ফাইল খুলে কিছু কাগজ বের করলেন। সেই কাগজের খসখস শব্দ নিস্তব্ধতার মধ্যে খুব জোরে শোনা যাচ্ছিল। দেখে নিন কিষানলালজি, আপনি যেমনটা নির্দেশ দিয়েছিলেন, আমি ঠিক সেইভাবেই সমস্ত কাগজপত্র তৈরি করে এনেছি। তারপর এক আনুষ্ঠানিক স্বরে তিনি পড়তে শুরু করলেন। আমি কিষানলাল, পুত্র শ্রী স্বর্গীয় শ্রী গোপাল দাস, সজ্ঞানে নিজের স্থাবর ও অস্থাবর সমস্ত সম্পত্তি, যার মধ্যে কানপুর শহরের 2টি প্লট, এই পৈতৃক বাড়ি, গ্রামের পৈতৃক চাষের জমি এবং আমার সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা সম্পূর্ণ অর্থরাশি সামিল রয়েছে, নিজের 2 ছেলে শ্রী অমিত কুমার আর শ্রী রাজেশ কুমারের মধ্যে সমান সমান ভাগে ভাগ করছি। সমান, এই শব্দটি স্বপ্নার হৃদয়ে এক বিষাক্ত তীরের মতো বিঁধে গেল। তার দম যেন গলাতেই আটকে গেল। সে চায়ের ট্রেটি টেবিলের ওপর এত জোরে আছাড় দিল যে কাপগুলো বিরিচের ওপর নাচতে শুরু করল, আর গরম চা উপচে পড়ল। কিন্তু সেই শব্দে কেবল চাই উপচায়নি, উপচে পড়েছিল তার বছরের পর বছর জমে থাকা রাগ, তার শ্বাসরোধকারী অনুভূতি এবং তার অগণিত ত্যাগ, যা আজ এক মুহূর্তেই অর্থহীন হয়ে গেল। সে সরাসরি কিষানলালজির চোখের দিকে তাকিয়ে বলল, বাবুজি, এত বছর ধরে আমরা আপনার সেবা করছি। আপনার প্রতিটি প্রয়োজন, আপনার ওষুধপথ্য, আপনার খাওয়া দাওয়ার খেয়াল আমি রাখি। রাজেশ দিন রাত এই ঘর চালানোর জন্য নিজের রক্ত জল করে পরিশ্রম করে। আর অমিত দাদা, তিনি তো মাসের পর মাস এটাও জানতে চাননি যে আপনার শরীর কেমন আছে। তবে এই সমতা কিসের জন্য? এটা কেমন বিচার? কিষানলালজির বলিরেখায় ঘেরা চোখে এক অসহায়তা আর দ্বিধা ফুটে উঠল। বেটি, অমিত তো আমারই রক্ত। আমি নিজের সন্তানের মধ্যে, নিজের কলিজার টুকরোদের মধ্যে তফাত কিভাবে করি? স্বপ্নার ঠোঁটে এক ব্যঙ্গাত্মক তিক্ত হাসি ফুটে উঠল। আপনি তফাত করতে পারেন না, কিন্তু দেখতে তো পারেন আপনার 2 ছেলের মধ্যে কতটা তফাত আছে। 2টো চোখ থাকা সত্ত্বেও কি আপনি সেটা দেখতে পান না? রাজেশ স্বপ্নার হাত চেপে ধরল আর ধীর স্বরে বলল, বাস স্বপ্না, চুপ করো। বাবুজি যেটা সঠিক মনে করছেন সেটাই করবেন। কিন্তু স্বপ্নার মুখে তখন এমন এক নীরবতা ছিল যা কোনো ঝড়ের আগের সংকেত দিচ্ছিল। সে নিজের হাত ঝটকা দিয়ে ছাড়িয়ে নিল আর কোনো কিছু না বলেই পা আছাড় দিয়ে রান্নাঘরে চলে গেল। এখন সেখানে শুধু উইলের কাগজের খসখস শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। বিকেলের সময় যখন কিষানলালজি নিজের দুপুরের ঘুম থেকে জেগে ঘরের বাইরে এলেন, তখন ঘরে এক অদ্ভুত গুমোট নিস্তব্ধতা ছেয়েছিল। এই শান্তি নয়, বরং এক ঝড়ের আগের স্তব্ধতা ছিল। মাঝে মাঝে ওনার কাশির আওয়াজ সেই নিস্তব্ধতাকে ভাঙছিল।
তিনি দরজার দিকে তাকিয়ে এক আশাবাদী ক্ষীণ স্বরে ডাকলেন, স্বপ্না, বৌমা। কোনো উত্তর এলো না। হয়তো সে রান্নাঘরে ব্যস্ত আছে, তিনি নিজের মনকে বোঝালেন। তারপর তিনি একটু উচ্চস্বরে নিজের ছেলেকে ডাকলেন, রাজেশ। রাজেশ তখনই নিজের ঘর থেকে বাইরে এলো। কি হয়েছে বাবুজি, শরীর তো ঠিক আছে? কিষানলালজি নিজের গলায় হাত বুলিয়ে বললেন, বেটা, কাশি খুব কষ্ট দিচ্ছে। এক কাপ গরম চা পাওয়া গেলে হয়তো এই অস্থির গলায় একটু আরাম পেতাম। আপনি বসুন, আমি এখনই নিয়ে আসছি বাবুজি, বলে রাজেশ রান্নাঘরের দিকে চলে গেল। সেখানে স্বপ্না বেসিনে বাসন মাজছিল। তার মুখ রাগ আর বিরক্তিতে থমথমে হয়েছিল। রাজেশ তাকে কিছু বলা উচিত মনে করল না। সে চুপচাপ নিজেই চায়ের পাত্র গ্যাসে বসিয়ে দিল। চা তৈরি করতে করতে রাজেশের মনে স্মৃতির এক প্লাবন বয়ে গেল। তার নিজের শৈশব কোনো সিনেমার রিলের মতো চোখের সামনে ঘুরতে লাগল। মা চলে যাওয়ার পর সেই শূন্য বাড়ি আর বাবুজি, যিনি তার কাছে মা এবং বাবা দুজনেই ছিলেন। তার মনে পড়ল কিভাবে তিনি সকালে কাজে যাওয়ার আগে তার আর অমিতের জন্য মাটির উনুনের রুটি সেঁকতেন। সেই ধোঁয়ায় ওনার চোখ লাল হয়ে যেত, কিন্তু ওনার মুখে কোনো বিরক্তি থাকত না। অমিত তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে বন্ধুদের সাথে খেলতে চলে যেত, কিন্তু রাজেশ সবসময় বাবুজির হাতে খাওয়ার জেদ করত। সে ততক্ষণ ওনার কাছে বসে থাকত যতক্ষণ না বাবুজি নিজের সমস্ত কাজ মিটিয়ে তাকে নিজের কোলে বসিয়ে নিজের হাতে খাইয়ে দিতেন। তার বাবার খসখসে হাতের স্পর্শেই সে দুনিয়ার সমস্ত সুখ আর নিরাপত্তা অনুভব করত। কিন্তু এখন সময়ের চাকা নিজের অক্ষের উপর ঘুরে গিয়েছিল। বড় ছেলে অমিত নিজের শিক্ষিত মডার্ন স্ত্রী নয়না আর সন্তানদের নিয়ে বেঙ্গালুরুতে থাকত। তার দুনিয়া বড় কোম্পানি, বিদেশি ভ্রমণ আর সাফল্যের কাহিনীতে ভরা ছিল। অন্যদিকে রাজেশ নিজের বাবার সাথে কানপুরের এই পুরনো বাড়িতেই রয়ে গিয়েছিল। সে কখনো কোনো প্রশ্ন করেনি, কোনো অভিযোগ করেনি। বাবার দেখভালের দায়িত্বকে সে নিজের পরম কর্তব্য মনে করে কোনো শর্ত ছাড়াই পালন করেছিল। কিন্তু স্বপ্না, সেও এই দায়িত্ব তো পালন করছিল, তবে এক অনাকাঙ্ক্ষিত ভারী বোঝার মতো। সকাল থেকে রাত পর্যন্ত বাবুজির খাবার, উনার ওষুধ আর উনার বয়সের সাথে সাথে বাড়তে থাকা ছোট বড় প্রয়োজন মেটাতে মেটাতে তার মনে এক গভীর অজানা ক্লান্তি আর বিরক্তি জমে গিয়েছিল। তবুও রাজেশের কথায় অনিচ্ছা সত্ত্বেও সবকিছু পালন করছিল। তার সেবায় ভালোবাসা ছিল না, বরং একটি নীরব সমঝোতা ছিল। অন্যদিকে বড় ছেলে অমিত আর তার স্ত্রী নয়না কিষানলালকে নিজের সাথে রাখতে পরিষ্কার মানা করে দিয়েছিল। অভিজাত কলোনিতে তাদের ফ্ল্যাটে বাবুজির থাকার মতো জায়গা ছিল না। অমিত সাফ জানিয়ে দিয়েছিল, বাবুজি কানপুরেই ঠিক আছেন, ওনার দেখভালের জন্য আমাদের কাছে সময় নেই। কিষানলালজি এসব শুনে নিয়েছিলেন, কিন্তু নিজেকে এটা বুঝিয়েছিলেন যে নিজেরই তো ছেলে, কোথাও না কোথাও ওরও তো কোনো বাধ্যবাধকতা থাকবে। কিন্তু স্বপ্নার মনে এই কথাটা বিঁধছিল। আজ খাওয়ার পর যখন কিষানলালজি ওষুধ চাইলেন, তখন স্বপ্না রান্নাঘর থেকেই উত্তর দিল, রাজেশ, তুমি দিয়ে দাও, আমার কাছে সময় নেই। রাজেশ অবাক হল, কারণ এটাই প্রথমবার যখন স্বপ্না বাবুজির ওষুধ দিতে সরাসরি অস্বীকার করল। স্বপ্নার চেহারা এখন দিন দিন বদলে যাচ্ছিল। আগে যেখানে সে বাবুজিকে বিরক্ত মনে হলেও সময়ে খাবার ওষুধ দিত আর বাকি প্রয়োজন মেটাত, এখন সে ইচ্ছেকৃতভাবে এড়িয়ে যেতে লাগল। কখনো কখনো খাবার না জিজ্ঞেস করেই সামনে রেখে দিত, কখনো ওষুধ টেবিলের ওপর আছাড় দিয়ে চলে যেত। বাবুজির চোখে প্রশ্ন থাকত, কিন্তু মুখে আসত না। স্বপ্নার মনে এখন একটাই কথা গেঁথে গিয়েছিল, সেবা আমরা করি আর সম্পত্তি সমান ভাগে ভাগ হবে। মনে মনে ভেবে নিয়েছিল যে এই অন্যায় আমি কিছুতেই সহ্য করব না। রাজেশও ধীরে ধীরে স্বপ্নার এই বদল অনুভব করছিল, কিন্তু সে চুপ থাকল, এই সরল আশায় যে হয়তো সময় সব ক্ষত সারিয়ে দেয়, হয়তো সব কিছু আগের মতো হয়ে যাবে। রাতে যখন ঘরের সকল সদস্য শুতে চলে গেল, তখন স্বপ্না অনেকক্ষণ বিছানায় অস্থিরভাবে এপাশ ওপাশ করতে লাগল। তার চোখে ঘুম নয়, বরং এক কুটিল পরিকল্পনার ছক তৈরি হচ্ছিল। ঘরের বাকি সদস্যরা ঘুমাচ্ছিল, তারা জানত না সেই ঝড়ের কথা যা এখন তাদের ঘরে উঠতে চলেছিল। দুদিন এভাবেই কাটল। উইলের কথার পর থেকে স্বপ্নার ব্যবহার পুরোপুরি বদলে গিয়েছিল। আগে সে ম্লান মনে কিষানলালজির সেবা করত, কিন্তু এখন উনার যে কোনো কথায় তেড়ে উঠত। তার রাগ প্রকাশ্যে বেরিয়ে আসছিল। রাজে সেটা দেখছিল। তার স্ত্রী এখন সবসময় খিটখিটে হয়ে থাকত, কপালে চিন্তার ভাঁজ, চোখে আগুনের ফুলকি। রাজেশের মনে খেয়াল এলো, হয়তো কাজের চাপ বেশি হওয়ার জন্য এমনটা হচ্ছে।
যদি স্বপ্নার ওপর কাজের চাপ কমে যায় তবে হয়তো তার মেজাজ ঠিক হয়ে যাবে। সে পরের দিনই একজন ঠিকা কাজের লোক রেখে দিল। সে সকালে আসত, ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা করত, জামাকাপড় আর বাসন ধুয়ে দুপুরের মধ্যে নিজের কাজ শেষ করে চলে যেত। রাজেশ স্বপ্নাকে বলল, দেখো এখন তোমার কাজ অনেক কমে গিয়েছে। ঝাড়ু, পোছা, বাসন, জামাকাপড় সব কাজের মাসি করে দেবে। শুধু বাবুজির খাবার আর ওনার ওষুধের খেয়াল রেখো। স্বপ্না কিছু বলল না, শুধু এক ভাবলেশীন মুখে মাথা নাড়াল। কিন্তু দিন কাটতে থাকল, আর স্বপ্নার ব্যবহার ভালো হওয়ার বদলে আরও বেশি খারাপ হতে লাগল। সে নিজের শ্বশুরের ছোট ছোট নিরীহ কথাতেও বিনা কারণে চিৎকার করতে লাগত। একদিন সকালে চা খাওয়ার সময় কিষানলালজি খুব ভয়ে ভয়ে কাঁপা স্বরে বললেন, স্বপ্না বৌমা, আজ চায়ের মধ্যে চিনি নেই, মনে হচ্ছে তুমি দিতে ভুলে গিয়েছ। এটা শোনা মাত্রই স্বপ্না যেন তেলে বেগুনে জ্বলে উঠল। চিনি নেই তো নিজের হাতে উঠে দিয়ে নিন, কেন প্রতিবার আমার ভুল ধরা আর আমাকে ছোট করা জরুরি? আমিও মানুষ, ভুল হতে পারে না? রাজেশ তাকে বাধা দিল। স্বপ্না, এটা কথা বলার কী ধরন? বাবুজি তো শুধু জানালেন। স্বপ্না তাকে এক ঠান্ডা বেপরোয়া চোখে দেখল আর বলল, যেটা সত্যি সেটাই বলছি। তুমি কি দেখতে পাচ্ছ না যে আমি কতটা ক্লান্ত হয়ে পড়েছি এসব করতে করতে? রাজেশ চুপ হয়ে গেল। সে বুঝতে পারছিল না যে কাজের মাসি আসার পরেও স্বপ্নার এই বিরক্তি কেন দিন দিন বাড়ছে। তারপর একদিন এমন খবর এলো যা স্বপ্নার রাগ আর হিংসার আগুনে ঘি ঢালার কাজ করল। কিষানলালজি ফোনে নিজের বড় ছেলে অমিতের সাথে কথা বলছিলেন। উনার গলায় অনেক দিন পর খুশি আর উৎসাহের আভাস পাওয়া গেল। কথা শেষ হওয়ার পর তিনি রাজেশকে জানালেন, অমিত নয়না আর বাচ্চাদের নিয়ে বিদেশ ঘুরতে গিয়েছে। ইউরোপের ট্যুর পুরো 1 মাসের। এই খবর যখন স্বপ্নার কানে পৌঁছাল তখন সে যেন জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। সে তখনই নিজের মোবাইল ফোনটি তুলে সোশ্যাল মিডিয়া অ্যাপ খুলল। সেখানে অমিত আর নয়নার ছবির বন্যা বয়ে যাচ্ছিল। কখনো তারা প্যারিসে আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে আছে, তো কখনো সুইজারল্যান্ডের বরফ ঢাকা পাহাড়ে হাসাহাসি করছে। ছবির নিচে লেখা ক্যাপশনগুলো তার কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছিল। ভেকেশন ইন প্যারাডাইজ, লাইফ ইজ বিউটিফুল। স্বপ্নার মুখ রাগ আর জ্বালায় থমথমে হয়ে উঠল। সে ফোনটি টেবিলের ওপর এত জোরে আছাড় দিল যে তার স্ক্রিন গার্ড ফেটে গেল। সে চিৎকার করে উঠল, দেখো দেখো এদের, এই লোকগুলো বিদেশে বিলাসিতা করছে, স্বর্গে ঘুরে বেড়াচ্ছে, আর এখানে আমি এই ঘরে এই নরকে বাবুজির চাকরানি হয়ে পড়ে আছি। রাজেশ তাকে বোঝানোর আরেকটা ব্যর্থ চেষ্টা করল। স্বপ্না, তোমাকে চাকরানি কে বলছে? আর ওদের ঘুরতে যাওয়াতে আমাদের কি এসে যায়? ওটা ওদের জীবন। কি মানে আমাদের কি? সে প্রায় চিৎকার করে উঠল। এসে যায় রাজেশ, অনেক কিছু এসে যায়। বছরের পর বছর আমি বাবুজির বোঝা বইছি, সমস্ত কাজ করছি। তুমি অফিসে 8 ঘন্টা ক্লান্ত হও, আর আমি এখানে 24 ঘন্টা এই ঘরের ঘানিতে পেশাই হই। আর ওই লোকগুলো, ওরা বিদেশ ঘুরে বেড়াচ্ছে আর উইলে সমান অংশ নেবে। এটা কোনো বিচার? তার গলায় রাগ, চোখের জল আর অসহায়তার এক বিস্ফোরক মিশ্রণ ছিল। সেই রাতে স্বপ্না রান্নাঘরে পা রাখল না। সে খাবার বানাতে পরিষ্কার অস্বীকার করে দিল। অফিস থেকে পরিশ্রান্ত হয়ে ফিরে রাজেশ জিজ্ঞেস করল, স্বপ্না, বাবুজিকে খাবার দিয়েছ? আমি বানাইনি, সে এক সপাট ঠান্ডা গলায় উত্তর দিল। কি, কেন বানাওনি? রাজেশ অবাক হল। আজ আমার ইচ্ছে নেই, তুমি বাইরে থেকে আনিয়ে নাও। হদ্দ করছো স্বপ্না, বাবুজি বাইরের তেল মশলাদার খাবার কিভাবে খাবেন? উনার শরীরের তো অন্তত খেয়াল করো। আমি জানি না, জানি তো শুধু এটাই যে আমার দ্বারা এখন কিছুই হবে না। রাজেশ অবাক হল। আগে স্বপ্না ক্লান্ত থাকলেও কাজ করত, কিন্তু এখন যেন তার কোনো কাজ না করার একটা বাহানা চাই। রাজেশ নিজেই যেমন তেমন করে 2টি রুটি বানালো আর দুধ দিয়ে নিজের বাবাকে খাইয়ে বাকি খাবার বাইরে থেকে অর্ডার করে দিল। কিষানলালজি নিজের ঘরে শুয়েছিলেন। হয়তো তিনি তখনও জানতেন না যে ওনার উইল স্বপ্নার মনে কি আগুন জ্বালিয়ে দিয়েছে। রাজেশ দেখতে পাচ্ছিল যে এখন স্বপ্নার মুখে কেবল 2টি ভাব ফুটে ওঠে, হিংসা আর ঘৃণার ভাব। সে বুঝতে পারল যে তার ভেতরে থাকা রাগ এখন আর কাজের চাপের নয়, বরং মনের ভেতরে জন্ম নেওয়া তিক্ততার। ঘরে নিস্তব্ধতা ছিল, কিন্তু সেই নিস্তব্ধতার মধ্যে এক ঝড় তৈরি হচ্ছিল। এখন কিষানলালজি যখনই কিছু খেতে চাইতেন, স্বপ্না কান বন্ধ করে বসে থাকত। নিজের নাতিকে ডাকলে তাকেও দাদুর কাছে যেতে মানা করে দিত। কখনো কখনো কাজের মাসি ওনার উপর মায়া করে রান্নাঘর থেকে কোনো ফল কেটে এনে দিত। স্বপ্না যখন তাকে এমন করতে দেখল তখন খুব জোরে ধমক দিয়ে দিল, ভবিষ্যতে কখনো এমন করলে কাজ থেকে বের করে দেব। তারপর থেকে কাজের মাসিও নিজের কাজ নিয়ে থাকা শুরু করল। আজ দুপুর যখন ঘড়িতে 3টে বাজছিল আর বাইরে কড়া রোদ ছিল,
কিষাণলজি নিজের ঘর থেকে খুব দুর্বল ক্ষীণ স্বরে ডাকলেন, বেটি, কিছু খাওয়ার থাকলে দাও, সকাল থেকে কিছু খাইনি। স্বপ্না যে নিজের ঘরে শুয়েছিল এটা শুনে গজগজ করতে করতে বাইরে এলো। এটাও কি খাওয়ার কোনো সময়? 12টার সময় তো দুধ ডালিয়া খেয়েছিলেন, আর এখন আবার খিদে পেয়ে গেল। যে রুটি সবজি হয়েছিল সেটা শেষ হয়ে গিয়েছে। আপনার কাছে খাওয়া আর আবদার করা ছাড়া কি অন্য কোনো কাজ আছে? এটা ঘর, কোনো হোটেল নয় যে আপনার জন্য 24 ঘন্টা রান্নাঘর খোলা থাকবে। চুপচাপ গিয়ে শুয়ে পড়ুন, এখন যা পাবেন সন্ধেবেলাতেই পাবেন সবার সাথে। কিষাণলালজি কিছু বলতেন, তার আগেই স্বপ্না ঘুরে নিজের ঘরে চলে গেল। ওনার চোখে এক গভীর বিষণ্ণতা ছেয়ে গেল, কিন্তু তিনি একটি শব্দও বললেন না। চুপচাপ আবার নিজের বিছানায় শুয়ে পড়লেন। কাকতালীয়ভাবে রাজেশ আজ অফিস থেকে তাড়াতাড়ি ফিরে এসেছিল। সে দরজাতেই দাঁড়িয়েছিল, আর সে স্বপ্নার প্রতিটি তিক্ত আর বিষাক্ত শব্দ শুনে নিয়েছিল। তার ভেতরে রাগের এক লাভা ফুটে উঠল, যা আজ পর্যন্ত শান্ত ছিল। সে দ্রুত তাদের ঘরে গেল, যেখানে স্বপ্না বিছানায় আরাম করে বসে নিজের পছন্দের সিরিয়াল দেখছিল, আর তার মুখে এমন ভাব ছিল যেন বাইরে কিছুই হয়নি। টিভির উচ্চ শব্দের মাঝে রাজেশের গম্ভীর কাঁপা কণ্ঠস্বর শোনা গেল, স্বপ্না, এটা কী ধরনের ব্যবহার ছিল বাবুজির সাথে কথা বলার? আমি সব শুনে নিয়েছি। তুমি আমার বাবুজির সাথে কিভাবে কথা বলছিলে? স্বপ্না রিমোট দিয়ে টিভি বন্ধ করল আর ফিরে তাকে দেখল। হ্যাঁ, এভাবেই কথা বলবো আমি ওনার সাথে। আর কি করব? দিনরাত ওনার সেবায় আরতির থালা নিয়ে দাঁড়িয়ে থাকব? প্রতি 2 ঘন্টা অন্তর ওনার কিছু না কিছু চাই। আমি জিজ্ঞেস করি, আমারও তো আরামের প্রয়োজন আছে না নেই? শেষ পর্যন্ত আমিও তো মানুষ। রাজেশের রাগ সপ্তম আকাশে পৌঁছে গেল। তোমার কি একটু আর লজ্জা হয় না যে বাবুজি আমাদের এই জীবন দিয়েছেন, আমাদের বড় করেছেন? আজ যখন আমাদের পালা ওনার খেয়াল রাখার, তখন তুমি এমন ব্যবহার করছো? স্বপ্নাও এখন ক্ষেপে উঠল। খেয়াল রাখা? হ্যাঁ, রেখেছে হয়তো তোমার। আমি তো জবে থেকে বিয়ে করে এখানে এসেছি, বোঝা হয়ে বসে আছেন আমার মাথায়। আর তার উপর উইলে অমিত দাদাকে সমান অংশ। উনি বিদেশ ভ্রমণের আনন্দ নিচ্ছেন, সোশ্যাল মিডিয়ায় রোজ 100-150টা ছবি পোস্ট করছেন আমাদের জ্বালানোর জন্য। যখন মোবাইলে ওনার ছবিগুলো দেখি না, ইচ্ছে করে দেওয়ালের দিকে মোবাইলটা ছুঁড়ে মারি। ব্যাস, অনেক হয়েছে। এখন কান খুলে শুনে নাও রাজেশ, হয় এই ঘরে বাবুজি থাকবেন, নতুবা আমি থাকব। ঘরে নিস্তব্ধতা ছেয়ে গেল। রাজেশ স্তব্ধ ছিল। স্বপ্নার কথাগুলো তার বুকে খঞ্জরের মতো বিঁধল। সে কিছু বলতে চাইল, কিন্তু শব্দ বেরোল না। তর্কের রেশ ঘরে মানসিক চাপ হয়ে ছড়িয়ে পড়ল। রাতে কেউ খাবার খেল না। কিষাণলালজি নিজের ঘরে চুপচাপ শুয়ে রইলেন। হয়তো তিনি সব শুনে ফেলেছিলেন। পরের দিন সকালে কিষাণলালজি প্রাতরাশের পর রাজেশকে নিজের কাছে ডাকলেন। ওনার কণ্ঠস্বর কাঁপছিল। রাজেশ, আমি চাই না আমার কারণে তোমাদের দুজনের মধ্যে অশান্তি হোক। ঘরের শান্তি বজায় থাকুক। এর জন্য আমি বৃদ্ধাশ্রমে চলে যাব। রাজেশ অবাক হয়ে গেল। বাবুজি, এটা আপনি কি বলছেন? আমি এমনটা কখনই হতে দেব না। কিন্তু কিষাণলাল বললেন, না বেটা, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। এখন আমি এখানে থেকে এই ঘরের বিবাদ আর বাড়াতে চাই না। স্বপ্নার উপর বোঝা হয়ে আমি আর থাকতে চাই না। তুমি আমাকে সেখানে দিয়ে এসো। রাজেশের বুক ফেটে গেল। কাঁপা গলায় সে এক শেষ চেষ্টা করল। আপনি বললে আমি দাদার সাথে কথা বলি। উনি বিদেশ থেকে ফিরলে আপনাকে কিছুদিনের জন্য বেঙ্গালুরু রেখে আসব। না বেটা, কিষাণলালজি নিজের সজল চোখগুলো লুকিয়ে নিয়ে দৃঢ়তার সাথে বললেন, আমি নিজের কারণে এখন আর কাউকে কোথাও বিরক্ত করতে চাই না। যেখানে কারো আমার প্রয়োজন নেই, সেখানে জোর করে থাকার কী লাভ? রাজেশ পুরোপুরি নিরুপায় হয়ে গিয়েছিল। তখনই স্বপ্না, যে দরজার আড়ালে দাঁড়িয়েছিল। আমি কি এর পরে কি হলো তা আপনাকে বলবো, নাকি আপনি এই গল্পটির পরবর্তী অংশ শুনতে চান? তাদের সব কথা শুনছিল, আর বাইরে বেরিয়ে এলো। সে এক ঠান্ডা আর সপাট স্বরে বলল, রাজেশ, বাবুজি সঠিক বলছেন। যখন তিনি নিজেই যেতে চাইছেন, তখন জোর করে কেন থামাচ্ছ? আর সত্যি বলতে গেলে এখন আমার দ্বারা আর সেবা হবে না। তুমি ওনাকে বৃদ্ধাশ্রমে রেখে এসো, সবার মঙ্গল এতেই আছে। রাজেশ নিজের স্ত্রীর দিকে তাকালো। তার মুখে কঠোরতার ভাব ছিল, আর হৃদয়ে এক বোঝা থেকে মুক্তি পাওয়ার উৎসাহ। রাজেশ যেন কোনো ঘূর্ণিঝড়ে ফেসে গিয়েছিল। এক পাশে তার জন্মদাতা ছিলেন, তার ভগবান ছিলেন, যিনি তাকে নিজের আঙুল ধরে হাঁটতে শিখিয়েছিলেন। আর অন্যদিকে তার স্ত্রী, তার ভালোবাসা, যার সাথে সে 7 জন্ম অবধি সাথে থাকার প্রতিশ্রুতি নিয়েছিল। সে এমন এক দোরাহায় দাঁড়িয়েছিল যেখানে উভয় পথেই কাঁটায় ভরা ছিল। ঘরের উত্তেজনার দেওয়ালগুলো এত উঁচু হয়ে গিয়েছিল যে এখন শ্বাস নেওয়াও দুষ্কর হয়ে গিয়েছিল। সেই দুপুরে যখন রাজেশ তার বাবার ছোট পুরনো ব্যাগটি তুলল, তখন তার হাত কাঁপছিল। ব্যাগে কিছু পুরনো কাপড়, একটি শাল, ভগবদ্গীতার একটি প্রতিলিপি
আর তার স্বর্গীয় স্ত্রীর একটি ছবি ছিল। ব্যাস, এটাই ছিল ওনার সারা জীবনের পুঁজি। সে এক শেষ ভেজা আশাভরা নজরে স্বপ্নার দিকে তাকাল। হয়তো সে তাকে থামিয়ে দেবে, হয়তো তার ভেতরের মনুষ্যত্ব এক মুহূর্তের জন্য জেগে উঠবে। কিন্তু স্বপ্না চুপচাপ নজর সরিয়ে নিল আর নিজের ঘরের দিকে এগিয়ে গেল। তার কাছে এটি কোনো বন্ধন বা দায়িত্ব থেকে মুক্তির মুহূর্ত ছিল। কিষাণলালজি চুপচাপ দাঁড়িয়েছিলেন। ওনার মুখে কোনো নালিশ বা অনুযোগ ছিল না, শুধু এক শূন্যতা। বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য যখন তিনি গাড়িতে বসলেন, তখন কিষাণলালজি হালকা হাসির সাথে বললেন, বিচলিত হয়ো না বেটা, প্রত্যেকে নিজের জীবন নিজের মতো করে বাঁচতে চায়, আমার কোনো অভিযোগ নেই। রাজেশ কিছু বলতে পারল না, গাড়ি এগিয়ে গেল। বৃদ্ধাশ্রমের গেটে পৌঁছে রাজেশের সাহস ফুরিয়ে যেতে লাগল। গাড়ি থামিয়ে সে কিছুক্ষণ এভাবেই বসে রইল। কিষাণলালজি হালকা স্বরে বললেন, চলো বেটা, দেরি করো না। রাজেশের চোখে জল ছিল, কিন্তু সে সেগুলো বইতে দিল না। সে গাড়ি থেকে নামল, ব্যাগ তুলল আর নিজের বাবার সাথে ভেতরে চলে গেল। রাজেশ নথিপত্রের আনুষ্ঠানিকতা পূর্ণ করল আর যাওয়ার আগে বাবার পাছ হল। ভালো থেকো বেটা, তিনি আশীর্বাদ দিলেন। কিন্তু রাজেশের কণ্ঠস্বর গলায় আটকে গেল। সে কিছু না বলে দ্রুত ঘুরে বাইরে বেরিয়ে এলো। ফিরে গাড়িতে এসে বসল আর মাথা স্টিয়ারিংয়ে রেখে হু হু করে কেঁদে ফেলল। অনেকক্ষণ পর যখন সে ঘরে পৌঁছাল, তখন দরজায় স্বপ্না দাঁড়িয়েছিল। মুখে সন্তোষের হালকা আভাস ছিল। রেখে এলে? সে সপাট স্বরে জিজ্ঞেস করল। রাজেশ কোনো উত্তর দিল না। সে ভেতরে চলে গেল আর সরাসরি নিজের ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। ছাদের দিকে তাকিয়ে তার মাথায় এক অদ্ভুত অস্বস্তি ছিল। পরের দিন রবিবার ছিল। স্বপ্না আজ অনেক দেরি করে ঘুম থেকে উঠেছিল। তার জন্য এই সকালটা খুব মনোরম ছিল, কারণ প্রতি রবিবারের মতো আজ বাবুজির জন্য চা বানানোর তাড়া ছিল না। আজ ঘরে কাশির আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল না। এক আলাদা ধরনের প্রশান্তি অনুভব করছিল সে আজ। এদিকে রাজেশ পুরো রাত অস্বস্তিতে এপাশ ওপাশ করে কাটিয়েছিল। অপরাধ বোধের এক ভারী অদৃশ্য পাথর তার বুকের ওপর রাখা ছিল, যা তাকে শ্বাস নিতে দিচ্ছিল না। সকাল হতেই সে কাউকে কিছু না বলে চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। পাশের পার্কে ঘণ্টার পর ঘণ্টা পায়চারি করেও তার মনের বোঝা সামান্যতম হালকা হল না। তারপর সে ভাবল, কেন সমীরের বাড়ি যাওয়া যাক। সমীর তার ছোটবেলার বন্ধু, তার প্রাণের মানুষ, যার সামনে সে নিজের মন খুলে দিয়ে হয়তো একটু হালকা অনুভব করতে পারবে। কিন্তু যেমনই রাজের সমীরের বাড়ির দরজায় পৌঁছাল, ভেতর থেকে আসা উঁচু তিক্ত আভাসগুলো তার এগিয়ে যাওয়া পদক্ষেপগুলোকে সেখানেই থামিয়ে দিল। হ্যাঁ, শুধু আমিই আপনার কাছে বেয়াদব আর খারাপ লাগি। আপনার মা তো সাক্ষাৎ দেবী, তিনি কখনো ভুল হতেই পারেন না, তাই না? সমীরের স্ত্রী সীমার চিৎকার করা আওয়াজ বাইরে অবধি প্রতিধ্বনিত হচ্ছিল। সমীরের স্বর উঁচু হয়ে গেল। তুমি কি জ্ঞান হারিয়েছ? মনে হচ্ছে তোমার মাথা ঠিক নেই। সীমা টিপ্পনি কাটল। হ্যাঁ, আমার মাথা একদম ঠিক আছে, কিন্তু হয়তো আপনার আম্মার নেই। রাজেশের কান খাড়া হয়ে গেল। সমীর চিৎকার করল, একটু তামিজ দিয়ে কথা বলো। আমি মানি যে ওনার কারণে তোমার একটু অসুবিধা হয়, কিন্তু তার মানে এই নয় যে আমি আমার মাকে এই বয়সে একা ছেড়ে দেব। মাকে গ্রামে পাঠিয়ে দেওয়া কোনো সমাধান নয়। তিনি নিজের পুরো জীবন আমাদের উন্নত জীবন দেওয়ার জন্য কাটিয়ে দিলেন, আর এখন যখন ওনার আমাদের প্রয়োজন, তখন আমরা ওনাকে একা ছেড়ে দেব। নিজের দিক থেকে ভাবো সীমা, মায়ের জায়গায় নিজেকে রেখে দেখো। কাল যখন আমাদের ছেলের বিয়ে হবে, আমরাও বুড়ো হব। তুমি কি চাইবে যে আমাদের ছেলে আর বৌমা আমাদের এভাবেই বের করে দিক? সীমার আওয়াজ হঠাৎ থেমে গেল। সমীর নরম স্বরে আগে বলল, আজ আমরা যেমন করব, কাল আমাদের সাথেও তেমনটাই হবে। এটা ভুলো না। মা আমাদের দায়িত্ব, আর এই দায়িত্ব থেকে আমরা মুখ ফিরিয়ে নিতে পারি না। তার কথার পর ঘরে নিস্তব্ধতা ছেয়ে গেল। রাজেশ বাইরে দাঁড়িয়ে এসব শুনছিল। তার হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগল। তার মনে হল যেন কেউ তাকে ঘুম থেকে ঝাঁকিয়ে জাগিয়ে দিল। সমীরের বুদ্ধিমত্তা, তার ধৈর্য আর নিজের মায়ের প্রতি তার অটল নিষ্ঠা রাজেশের ঘুমন্ত বিবেকের ওপর এক জোরালো আঘাত করল। সে কোনো কথা না বলেই সেখান থেকে নিজের ঘরের দিকে রওনা হল। পথভর তার মনে চিন্তার এক ভয়ানক ঝড় চলতে থাকল। সমীর কত সহজে, কত ভালোবাসায় নিজের স্ত্রীকে বোঝাল আর পরিস্থিতি সামনে নিল। আমি কি আমার স্ত্রীকে শান্তিতে বোঝাতে পারতাম না? আমি এত সহজে হার কেন মেনে নিলাম? আমি ভগবান সমতুল্য নিজের বাবাকে নিজের স্ত্রীর কথায় এত সহজে কিভাবে ছেড়ে দিলাম? প্রতিটি পদক্ষেপের সাথে তার অপরাধ বোধ, তার আত্মগ্লানি আরও গভীর হতে থাকল। বিকেলে যখন সে ঘরে ফিরল, তখন তার মুখে এক অদ্ভুত কঠোরতা ছিল। স্বপ্না তার কাছে এলো। তার মুখের বিষণ্ণতা আজ করে বলল, কি হয়েছে, এত বিচলিত কেন? রাজেশ চুপ থাকল, কিন্তু স্বপ্না বুঝে গেল। সে ব্যঙ্গাত্মক সুরে বলল,
এখন তুমি আবার তোমার বাবুজির কথা ভাবছ তাই না? আর কোনো কাজ নেই কি তোমার? কোথাও তুমি ওনাকে ফিরিয়ে আনার কথা তো ভাবছ না। রাজেশের ধৈর্য ভেঙে গেল। সে স্বপ্নার দিকে তাকালো আর বলল, স্বপ্না, বাবা হন তিনি আমার। কিভাবে ভুলতে পারি আমি ওনাকে? শুনে স্বপ্না কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। তারপর বড় উৎসাহিত স্বরে বলল, শোনো, কেননা কিছুদিনের জন্য আমরাও কোথাও বাইরে ঘুরে আসি। তোমারও মন হালকা হয়ে যাবে, আর আরও বেটাও খুশি হয়ে যাবে। এমনিতে কত বছর হয়ে গেল আমরা তিনজন একসাথে কোথাও বাইরে যাইনি। তোমার বাবুজির কারণে তো আমরা কোথাও যেতেই পারতাম না। সব সময় ওনার ঔষধ, ওনার প্রয়োজন, ওনার দেখভাল, ব্যাস এসবই। এখন তো সুযোগ পেয়েছি স্বাধীন জীবন বাঁচার। রাজেশ স্বপ্নাকে রাগের সাথে তাকিয়ে দেখতে লাগল। তারপর এক দীর্ঘশ্বাস নিয়ে উঠল। কোনো কথা না বলে ড্রয়িং রুমের দিকে চলে গেল। রাজেশ, তুমি কোথায় যাচ্ছ? স্বপ্না পেছন থেকে ডাকল। শুতে, রাজেশ সংক্ষিপ্ত উত্তর দিল। আরে খাবার তো খেয়ে নাও, সকাল থেকে কিছু খাওনি। খিদে নেই আমার, বলতে বলতে রাজেশ কোনো আর কথা না শুনে ভেতরে চলে গেল। পরের দিন যখন বিকেলে রাজেশ অফিস থেকে ঘরে এলো, তার সাথেই ঘরে যেন ঝড় এসে দাঁড়াল। স্বপ্না কাঁদতে কাঁদতে নিজয় বাপের বাড়িতে ফোন করল। দাদা, তুমি কোথায়? কতক্ষণে আসতে পারবে? এর ওপর তার ভাই রোহিত অবাক স্বরে জিজ্ঞেস করল, কি হয়েছে স্বপ্না? সব ঠিক তো আছে? দাদা, তাড়াতাড়ি এখানে আসুন, কোনো প্রশ্ন করবেন না। স্বপ্না এতটুকু বলতেই তার ভাই রোহিত অস্থির হয়ে গেল। কিন্তু নিজের সমস্যা তো বলো, জিজাজি কি ঘরে নেই? আসলে হয়েছে কি? ব্যাস, আপনি এখনই চলে আসুন দাদা। ঠিক আছে, আমি আসছি। প্রায় আধ ঘন্টা পর যখন রোহিত স্বপ্নার ঘরে পৌঁছাল, তখন দেখল সেখানে রাজেশ বসেছিল, আর স্বপ্না জোরে জোরে কাঁদছিল। তাদের ৮ বছরের ছেলেরও কেঁদে কেঁদে চোখ লাল হয়ে গিয়েছিল। কি হয়েছে জিজাজি, এমন কি কথা হয়ে গেল? রোহিত জিজ্ঞেস করল। কিন্তু রাজেশ কিছু বলল না। তখন স্বপ্না নিজের চোখের জল মুছতে মুছতে বলল, এই দেখো দাদা, ডিভোর্সের কাগজ তৈরি করিয়ে এনেছে। বলছে যে আমার থেকে ডিভোর্স নিতে চায়। রোহিত হক্কাবক্কা দাঁড়িয়েছিল। এক মুহূর্তের জন্য তো তার মনে হলো যে স্বপ্না মজা করছে, কিন্তু তার চোখের জল মিথ্যে তো হতে পারত না। সে কিষানলালজির ঘরের দিকে এগোল। হয়তো উনার কিছু জানা থাকতে পারে যে আসলে কথা কি হয়েছে। কিন্তু উঁকি দিয়ে দেখল যে ঘরে কেউ নেই। সে নিজের ভাগ্নেকে ডাক দিল। আরব, আরব বেটা, এখানে এসো তো বেটা। দাদু কোথায়? বাচ্চাটি ফোলা চোখ নিয়ে সারল্যের সাথে উত্তর দিল, ও বাবা তো ওনাকে ৩-৪ দিন আগে ওল্ড এজ হোমে রেখে এসেছে। রোহিতের জন্য বিদ্যুতের ঝটকা লাগল। এখন ধীরে ধীরে তার সামনে সব কথা স্পষ্ট হতে থাকল। সে ধীরে রাজেশের কাছে গেল আর তার কাঁধে হাত রাখল। তার গলায় আপন্নত্ব ছিল, কিন্তু সাথে গম্ভীরতাও। জিজাজি, কোনো সমস্যা ছিল তো নিজেদের মধ্যে বসে কথা বলে নিতাম, কিন্তু এক ঝটকায় ডিভোর্সের এত বড় সিদ্ধান্ত নিয়ে নেওয়া ঠিক নয়। ব্যাস, এতটুকু শুনতেই রাজেশের বছরের পর বছর চেপে রাখা ধৈর্য, তার কষ্ট, তার অনুশোচনা সবকিছু চোখের জলের বন্যায় ভেসে এলো। সে হু হু করে কেঁদে ফেলল। আমি আমার ৭০ বছরের বৃদ্ধ বাবাকে বৃদ্ধাশ্রমে ছেড়ে দিলাম, শুধু এই মহিলার জন্য। তোমার বোন তো যেন প্রতিজ্ঞা করে নিয়েছিল যে উনাকে ঘর থেকে বের করেই ছাড়বে। না তো নিজে উনার সাথে ঠিকমতো কথা বলতো না, আর বাচ্চাকে উনার কাছে যেতে দিত না। উনার বাচ্চা হারাম করে রেখেছিল। চাকরানিকেও মানা করে দিয়েছিল যে বাবুজির কোনো সাহায্য যেন না করে। বিরক্ত হয়ে অবশেষে তিনিই বলে দিলেন, আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। রাজেশ ২ হাত দিয়ে নিজের মুখ ঢেকে নিল আর হু হু করে কেঁদে ফেলল। তারপর একটু সামলে নিয়ে ভারাক্রান্ত গলায় বলল, তুমি হয়তো জানো না, যখন আমি ৪ বছরের ছিলাম আমার মা আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। বাবুজি তারপর কখনো দ্বিতীয় বিয়ে করেননি, শুধুমাত্র এই কারণে যে আমাদের জীবনে যাতে কোনো সৎ মা না আসে। তিনি নিজেই একলা আমাদের মানুষ করলেন, ঘর আর বাইরে দুটোই একলা সামলালেন। আমার মনে আছে যখন আমি ছোট ছিলাম বাবুজির আঙুল ধরে হাঁটতাম। উনার উপস্থিতিই আমার নিরাপত্তা ছিল। কাজ থেকে ক্লান্ত হয়ে আসতেন, তবুও আমার জেদে মেলা দেখাতে নিয়ে যেতেন। আর যখন আমি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যেতাম তখন নিজের কাঁধে বসিয়ে পুরো মেলা ঘোরাতেন। আর আজ, বলতে বলতে তার আওয়াজ কাঁপতে লাগল, আজ যখন উনার আমার কাঁধের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল আমিই উনাকে পর করে দিলাম। ধিক্কার আমাকে। ৩ দিন হয়ে গেল, কিন্তু উনার সেই অসহায় মুখ আমার চোখ থেকে ওঝাল হয় না। এটুকু শোনার পর রোহিত রাগের সাথে স্বপ্নার দিকে তাকাল, কিন্তু সে এখনও রাগেই ছিল। চোখের জল মুছতে মুছতে অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে রইল। আমার বাবুজি নিজের বাচ্চাদের ভবিষ্যৎ গড়ার জন্য পুরো জীবন লাগিয়ে দিলেন। আমাদের জন্য এই আস্তানা এভাবেই তৈরি হয়ে যায়নি। এটি বানাতে তিনি নিজের রক্ত ঘামের এক এক ফোঁটা দিয়ে এই ঘরের এক একটি ইট গেঁথেছেন।
যদি আমি নিজের ভগবান সমতুল্য বাবার হতে না পারলাম তবে নিজের স্ত্রী আর ছেলের কিভাবে হতে পারি? বলতে বলতে ছোট বাচ্চার মতো কেঁদে ফেলল। তার কথা শুনে স্বপ্নার এখন মনে মনে নিজের ভুলের উপলব্ধি হতে লাগল। ঘাবড়ানোর কারণে তার আঙুলগুলো শাড়ির আঁচলকে বারবার মোচড়াচ্ছিল। তারপর এক লম্বা শ্বাস নিয়ে রাজেশ বলল, আমি আমার জন্মদাতাকে ওই লোকেদের হাওয়ালায় করে দিলাম যারা ওনার অভ্যাস, ওনার প্রয়োজন জানে না, ওনার অসুস্থতা বোঝে না, যারা ওনার সম্পর্কে কিছুই জানে না। যখন আমি আমার বাবার জন্য কিছু করতে পারলাম না, তখন বাকি কারোর জন্য কি করব? আমার স্ত্রী তো আমাকে সাফ জানিয়ে দিয়েছে যে আমার বাবা তার জন্য বোঝা। যখন তার নিজের স্বাধীনতা এত প্রিয়, তবে আমি কেন তাকে অসম্পূর্ণ স্বাধীনতা দেব? কেননা তাকে পুরোপুরি স্বাধীন করে দিই? রাজেশের এই শব্দগুলো শুনতেই স্বপ্নার বুক কেঁপে উঠল। সে সজল চোখে তার দিকে তাকাল। কিন্তু রাজেশের কথা এখনও শেষ হয়নি। যখন আমি মা ছাড়াই বড় হতে পারি, তবে আমার ছেলেও বাবা ছাড়াই বড় হয়ে যাবে। মা তো আছে তার কাছে, তার কি অভাব হবে? এটি বলতে বলতে তার নজর নিজের ছেলের ওপর পড়ল, যে গুটিয়ে এক কোণায় দাঁড়িয়েছিল। রাজেশের চোখে এক অদ্ভুত দৃঢ়তা এসে গেল। তাই আমি ডিভোর্স দিতে চাই। এখন তুমি মজা করে ঘুরবে ফিরবে। বাবুজির দায়িত্বের বোঝা তো আগেই তোমার মাথা থেকে নামিয়ে দিয়েছি। এখন তো আমি তোমাকে আমার নিজের দায়িত্ব থেকেও মুক্ত করছি। কিন্তু চিন্তা করো না, আমার সমস্ত সম্পত্তি তোমার কাছে থাকবে। সব কিছু ছেড়ে আমি আমার বাবুজির কাছে বৃদ্ধাশ্রমেই থাকব। অন্তত এক শান্তি তো হবে মনে যে বাবুজির জীবনের অন্তিম পর্যায়ে আমি ওনার সাথে, ওনার কাছে থাকতে পারব। এটি শুনতেই স্বপ্নার প্রাণ শুকিয়ে গেল। তখনই রোহিত নিজের বোনের দিকে তাকালো আর এক তীক্ষ্ণ বৃত্তে থাকা ব্যঙ্গ করল। স্বপ্না, তোর আইডিয়াটা তো খুব ভালো। আমিও ভাবছি যে নিজের মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি। প্রায়ই ওনার অসুস্থতা, ওনার দেখভাল, ওনার খরচ আমিও বিরক্ত হয়ে গিয়েছি। কেননা আমিও তোর মতো নিজের জীবনকে সহজ করে নিই। এটি শুনতেই স্বপ্নার মনে হলো যেন কেউ তার মুখে এক জোরালো চড় মারল। না দাদা, প্লিজ এমন বলো না। সে ডুকরে কেঁদে উঠল। কেন? যখন তুই নিজের শ্বশুরের সাথে এটি করলি, তখন তোর মন গলেনি? উনাকে উনারই ঘর থেকে বের করতে গিয়ে তোর আত্মা একবারও কাঁপেনি? যে বৃদ্ধাশ্রমে তুই নিজের শ্বশুরজিকে রেখেছিস 2 ঘন্টা, শুধু 2 ঘন্টা কাটিয়ে দেখ, সে বৃদ্ধাশ্রমে স্বপ্না মাটিতে বসে গেল আর কোনো বাচ্চার মতো হু হু করে কাঁদতে লাগল। আমাকে ক্ষমা করে দাও, আমার থেকে খুব বড় ভুল হয়ে গিয়েছে। তারপর রোহিত রাজেশের কাঁধে হাত রেখে বলল, জিজাজি, স্বপ্নাকে শুধুমাত্র আরও একটি সুযোগ দিন। চলুন, আমরা সবাই মিলে আঙ্কেলকে সম্মানের সাথে ফিরিয়ে নিয়ে আসি। সে দেওয়ালে টাঙানো ঘড়ি দেখল, সন্ধ্যা 7টা বাজছে। এখন আর দেরি করা ঠিক নয়। কিছুক্ষণ পরেই রাজেশের গাড়ি বৃদ্ধাশ্রমের গেটের সামনে দাঁড়িয়েছিল। রাজেশ, স্বপ্না আর রোহিত 3 জন গাড়ি থেকে নামল। যেমনই তারা বৃদ্ধাশ্রমের চৌকাঠে পা রাখল, তাদের নজর এক বৃদ্ধা মায়ের ওপর পড়ল, যিনি গেটের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন। ওনার দুর্বল চোখগুলো আশায় ভরা দেখা যাচ্ছিল। স্বপ্না ভাবনায় পড়ে গেল, গেটের দিকে এভাবে কেন তাকিয়ে আছেন ইনি? তখনই পাশে দাঁড়িয়ে থাকা এক কর্মচারী ধীর স্বরে জানাল, আম্মাজি রোজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানেই বসে নিজের ছেলের অপেক্ষা করেন। ছেলে 3 বছর আগে রেখে গিয়েছিল, আজ পর্যন্ত ফিরে তাকায়নি। এটি শুনতেই স্বপ্না ভেতর থেকে কেঁপে গেল। তার পা টলতে লাগল। স্বপ্না দেখল বৃদ্ধাশ্রমের পরিবেশ মস্তিষ্ককে অসাড় করে দেওয়ার মতো গভীর বিষণ্ণতায় ভরা ছিল। প্রতিটি মুখে এক না বলা যন্ত্রণা ছিল। হলে পৌঁছে স্বপ্না চারদিকে নজর ঘোরাল। 1 ডজনের মতো বৃদ্ধ বসেছিলেন। কেউ চুপচাপ ছাদের দিকে তাকিয়েছিল, কারো চোখ শূন্যে কোথাও হারিয়ে গিয়েছিল, তো কেউ চোখ থেকে জল ফেলছিল। থেকে থেকে কোনো কোণ থেকে শুকনো কাশির আওয়াজ বা যন্ত্রণাদায়ক গোঙানি সেই ভয়ানক নিস্তব্ধতাকে ভাঙছিল। এখন তারা কিষান লালজিকে খুঁজছিল। এক কর্মচারী তাদের বারান্দার দিকে ইশারা করল। যেমনই তারা বারান্দায় পৌঁছাল, তারা এক বৃদ্ধকে কিষান লালজির সাথে কথা বলতে শুনল। সেই বৃদ্ধ নিজের কাহিনী শোনাচ্ছিলেন। ভাই সাহেব, আমার তো কোনো ছেলে ছিল না, শুধু মেয়েরা ছিল যারা বিয়ে করে চলে গিয়েছে। তাই এখানে আসা আমার বাধ্যবাধকতা ছিল। কিন্তু আপনার কাহিনী শুনে তো কলিজা ফেটে গেল। 2 জোয়ান ছেলে থাকা সত্ত্বেও আপনি এখানে। আপনার বৌমা আপনাকে ঘর থেকে বের করে দিল। কেমন নির্দয় পাথর হৃদয়ের মহিলা! ভগবান এমন বৌমা কোনো শত্রুকেও যেন না দেন। এই শব্দগুলো স্বপ্নার কানে গলানো সীসার মতো নামল। তার বুক ফেটে গেল। সে ভয় আর লজ্জায় নিজের স্বামী রাজেশের দিকে তাকাল। তার মনে হলো যেন মাটি ফেটে যাক আর সে তাতে মিশে যাক। কিন্তু এর থেকেও বেশি চমকে দেওয়ার মতো, বুক চিরে দেওয়ার মতো কথা কিষান লালজির প্রতিক্রিয়া ছিল। তিনি সেই বৃদ্ধের দিকে তাকিয়ে এক ম্লান হাসির সাথে বললেন, না ভাই সাহেব, এমন কথা নয়। আমার বৌমা এমন নয়।
সে খুব ভালো, শুধু একটু ছেলে মানুষই আছে তাতে, কিন্তু সে খারাপ নয়, একদমই নয়। এটি শুনে তিনজন যেখানে ছিল সেখানেই জমে গেল। আপনাকে এখানে রেখে গেল, আপনার সাথে এত খারাপ ব্যবহার করল, তবুও আপনি ওনার পক্ষ নিচ্ছেন, ওনাকে ভালো বলছেন? বৃদ্ধ গভীর বিস্ময়ে জিজ্ঞেস করলেন। কিষাণলালজি নিজের ঝাপসা চোখে দূরে কোথাও তাকিয়ে বললেন, বাচ্চারা তো নাদান, কখনো কখনো রাগে বা অবুঝপনায় পথ হারিয়ে ফেলে, কিন্তু আমার নিজের লালন পালনের ওপর, নিজের দেওয়া সংস্কারের ওপর পুরো বিশ্বাস আছে। একদিন তারা নিজের ভুল নিশ্চয়ই বুঝবে, আর আমাকে নিতে নিশ্চয়ই আসবে। এটি বলতে বলতে ওনার চোখ থেকে জলের এক ফোঁটা গড়িয়ে ওনার বলিরেখায় হারিয়ে গেল। ব্যাস, এটাই সেই মুহূর্ত ছিল। কিষাণলালজির সেই শব্দগুলো, ওনার চোখের সেই বিশ্বাস আর সেই এক ফোঁটা জল স্বপ্নার ভেতরে কোনো পারমাণবিক বোমার মতো ফাটল। তার সমস্ত অহংকার, তার রাগ, তার অভিযোগ সবকিছু কাঁচের মতো ভেঙে চুরমার হয়ে গেল। যে মানুষকে সে এত অপমানিত করল, যাকে সে বোঝা মনে করল, তিনি একবারও তার জন্য কোনো তিক্ত শব্দ বললেন না। তার হৃদয় গ্লানি আর অনুশোচনায় ফেটে পড়ল। গত কিছু মুহূর্তে যা কিছু সে দেখেছিল, বৃদ্ধদের সেই একাকিত্ব, সেই অসহায়তা, আর এখন শ্বশুরজির সেই শব্দ, সবকিছু একসাথে মিলে এক সুনামির মতো তার বিবেকের উপর আছড়ে পড়ল। সে দ্রুত এগিয়ে গেল, আর কোনো কিছু না ভেবে চিনতে কিষাণলালজির পায়ে পড়ে গেল। বাবুজি, আমাকে ক্ষমা করে দিন, আমার থেকে খুব বড় ভুল হয়ে গিয়েছে। সে হিক্কা তুলে মাটিতে নিজের মাথা ঠোকে ঠোকে কাঁদছিল। কিষাণলালজি ঘাবড়ে গেলেন। তিনি তাড়াতাড়ি তাকে তোলার চেষ্টা করলেন। আরে না বেটি, এমন করিস না, ওঠো। বৌমায়েরা পায়ে পড়ে না। কিন্তু স্বপ্না ওঠার জন্য প্রস্তুত ছিল না। সে হু হু করে কাঁদতে লাগল। আমি কতটা স্বার্থপর ছিলাম বাবুজি, আমি নিজের সুখের সামনে আপনার কষ্ট দেখিনি। আমি বুঝতে পারিনি যে আপনি আমাদের পরিবারের ভিত্তি, আর আমি আপনাকে এ ঘর থেকে বের করার জেদ করে বসলাম। তার চোখের জল মাটিতে ফোঁটা ফোঁটা টপকাচ্ছিল। আমাকে ক্ষমা করে দিন বাবুজি, সে বারবার বলে যাচ্ছিল। রাজেশও এখন নিজের চোখের জল আটকাতে পারল না। সেও বাবার পায়ে ঝুঁকে পড়ল। বাবুজি, আমিও দোষী। আমি নিজের স্ত্রীর জেদের সামনে ঝুঁকে আপনার অপমান করেছি। আমি খুব লজ্জিত। স্বপ্নার ভাই রোহিত কিষাণলালজির সামনে হাত জোড় করে দাঁড়িয়ে গেল আর বলল, আজকের পর স্বপ্না আপনার বৌমা নয়, বরং আপনার মেয়ে হয়ে থাকবে, আপনার পুরো খেয়াল রাখবে। আমি আপনাকে এই কথা দিচ্ছি। চলুন বাবুজি, এখন আমরা আপনাকে ফিরে ঘরে নিয়ে যাব। আমাদের ঘর আপনাকে ছাড়া অসম্পূর্ণ। স্বপ্না বলল তো কিষাণলালজির চোখের পাতা ভিজে গেল। তিনি রাজেশ আর স্বপ্নার মাথায় হাত রাখলেন আর তাদের বুকে জড়িয়ে নিলেন। সেখানে দাঁড়িয়ে থাকা অন্য বৃদ্ধদের চোখও এই দৃশ্য দেখে সজল হয়ে গেল। এরপর রাজেশ বৃদ্ধাশ্রমের ম্যানেজারের সাথে দেখা করে সমস্ত আনুষ্ঠানিকতা পূর্ণ করল। যেমনই তারা বাইরে বেরোল, আশ্রমের বাকি বৃদ্ধরা নিজ নিজ ঘর থেকে বেরিয়ে এলো, কেউ লাঠিতে ভর দিয়ে, কেউ দেওয়ালের সাহায্য নিয়ে। কিন্তু সবার চোখে এক না বলা আশা জেগে উঠেছিল। বাবুজি চলুন, রাজেশ বলল আর কিষাণলালজির হাত ধরে নিল। তারা সবাই ধীরে ধীরে আশ্রমের গেটের দিকে এগোল। পেছনে দাঁড়িয়ে থাকা বৃদ্ধরা তাদের এক দৃষ্টিতে তাকিয়ে রইল। এক বৃদ্ধা মায়ের চোখ থেকে জল টপকে পড়ল। সে নিজের কাঁপা হাতে শাড়ির আঁচল ধরল আর চোখের জল মুছতে লাগল। মনে মনে ভাবতে লাগল, কাশ আমার জীবনেও এমন দিন আসত, কাশ আমাকেও আমার ছেলে আমার হাত ধরে নিজের সাথে নিয়ে যেত। অন্যদিকে এক বৃদ্ধ লাঠি মাটিতে ঠুকতে ঠুকতে এগিয়ে এলেন আর দুর্বল আওয়াজে বললেন, কিষাণলাল, খুব ভাগ্যবান তুমি। আমার বাচ্চারা তো ভুলেই গিয়েছে যে আমি বেঁচে আছি। ওনার গলায় এমন এক অসহায়তা ছিল যে সেখানে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তি নিজের চোখের জল আটকাতে পারল না। কিষাণলালজি সজল চোখে ওনাকে জড়িয়ে ধরলেন। তারপর সব লোকের থেকে বিদায় নিয়ে গেট অবধি এলেন। গেটের বাইরে গাড়ি দাঁড়িয়েছিল। তারা গাড়িতে বসলেন আর শেষবারের মতো পেছনে ফিরে তাকালেন। গাড়ি ধীরে ধীরে এগিয়ে যেতে লাগল, কিন্তু কিষাণলালজির নজর তখনও পেছনে ফেলে আসা সেই মুখগুলোর উপর ছিল, যারা এক দৃষ্টিতে ওনাকে দেখছিল। কারো চোখে আর্দ্রতা ছিল, কারো চোখে আশা, আর কারো চোখে অপেক্ষা, নিজের বাচ্চাদের ফেরার। তো বন্ধুরা, শেষে রাজেশ যে সিদ্ধান্তটি নিল সেটি কি সঠিক ছিল? আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানান। আর এটিও জানান যে আপনারা আমাদের কাহিনী ভারতের কোন শহর থেকে শুনছেন। আর বন্ধুরা, যদি আপনাদের জীবনেও কোনো এমন ঘটনা বা কোনো অভিজ্ঞতা হয়ে থাকে যা আপনারা চান যে আমরা কাহিনী হিসেবে সবার সামনে নিয়ে আসি, তবে আপনারা আমাদের নিশ্চয়ই লিখে পাঠান। আপনারা কমেন্ট করতে পারেন অথবা ডেসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে মেইলও করতে পারেন। ধন্যবাদ।